আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর গণিত বইয়ে রাশিবিজ্ঞান যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টির কোষে দেখি 11.2-তে যতগুলিতে এই আয়তলেখ অঙ্কন করো আছে প্রত্যেকটি অঙ্কন কিভাবে করতে হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যদি আসে তাহলে কিভাবে অঙ্কন করতে হবে সেগুলি আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, কোষে দেখি 11.2 যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 171 পাতা, সেই অধ্যায়টির এখানে প্রথম যে অঙ্কটি বলছে বকুলতলা গ্রামের 50টি দোকানের দৈনিক লাভটা কিসে দেওয়া আছে? টাকায়। নিচে ছক করে লিখলাম। এবার দেওয়া আছে দৈনিক লাভ, সেটা টাকায় দেওয়া আছে কত? 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200 এবং 200 থেকে 250, এটা দেওয়া আছে। আর দেওয়া আছে নিচে দোকানের সংখ্যা 8, 15, 10, 12, 5। তো বন্ধু, এখানে এই বিষয়টি হচ্ছে যে 0 থেকে 50 টাকা লাভ হয় এমন দোকানের সংখ্যা 8টি, 50 থেকে 100 টাকা লাভ হয় দৈনিক লাভ হয় এমন দোকানের সংখ্যা 15টি, এভাবে দেওয়া আছে। তো এই যে তথ্যটি দেওয়া আছে, তথ্যটির আমাকে আয়তলেখ অঙ্কন করতে হবে। তো যদি এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া থাকে তাহলে কিভাবে করব, তো চলো বন্ধু দেখে নিই। তো বন্ধু, তোমাদের যদি ওই আয়তলেখ অঙ্কন করতে দেওয়া থাকে পরীক্ষায়, তাহলে অবশ্যই করে তোমাদের পরীক্ষায় এরকম একটি গ্রাফ পেপার দেওয়া থাকবে। এই গ্রাফ পেপারটি এখানে যেরকম ঘর আছে সেই ঘরগুলির মতনও দেওয়া থাকতে পারে, আবার এর থেকে ছোটও থাকতে পারে। যেমনই থাকুক না কেন, পদ্ধতি কিন্তু একই হবে। অর্থাৎ যে পদ্ধতিতে আমরা এখানে করব, যদি গ্রাফ পেপারের ঘরগুলি ছোট ছোট হয় ওই একই পদ্ধতি আমরা অবলম্বন করব। তো চলো বন্ধু, দেখে নেওয়া যাক কীভাবে করতে হবে। বন্ধু, আয়তলেখটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা গ্রাফ পেপারটির একটি ধার বরাবর এরকম একটি উল্লম্ব লাইন টেনে নেব, একটা লাইন এরকম ডিপ লাইন বরাবর। আর এই নিচের দিকের লাইনটাকে বলা হচ্ছে অনুভূমিক লাইন, এরকম একটি অনুভূমিক লাইন টেনে নেব। এখানে বন্ধু আমরা পেন ব্যবহার করছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, কিন্তু তোমরা পরীক্ষা হলে অবশ্যই করে কি ব্যবহার করবে? পেন্সিল ব্যবহার করবে। বেশ, এখানে হচ্ছে অরিজিন ও, এদিকটা এক্স, ওপর দিকটা হচ্ছে ওয়াই। এখন বলে রাখি বন্ধু, এই যে গ্রাফ পেপার, এই গ্রাফ পেপারটির একদম নিচের দিক বরাবর, অর্থাৎ এই নিচের দিক বরাবর এইভাবে এই একটি ধারের লাইন চুজ করে নিয়ে একদম কোণ করে এইদিকে নিচের এর নিচে আর কোনো লাইন নেই, তাহলে এর নিচে আর লাইন নেই, মানে এই লাইনটা বরাবর আমি অনুভূমিক লাইনটা টানবো। আর এর পাশে আর কোনো লাইন নেই, মানে এই বরাবর পুরো গ্রাফ পেপারটা জুড়ে আমি বড় করে ছবিটা অঙ্কন করব। ঠিক আছে, বেশ। এখন তাহলে এই বরাবর আমি এখানে লিখে নিলাম হচ্ছে কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে অনুভূমিক লাইন, এটা হচ্ছে উল্লম্ব লাইন। উল্লম্ব লাইনটা ওয়াই অক্ষ আর অনুভূমিক লাইনটা হচ্ছে এক্স অক্ষ। এখন বন্ধু, এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই যে দৈনিক লাভ দেওয়া আছে এটা হচ্ছে শ্রেণী, আর এই নিচে দোকানের সংখ্যা এটা হচ্ছে পরিসংখ্যা। শ্রেণী কত? 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, এভাবে দেওয়া আছে। তাহলে বন্ধু দেখতে পাচ্ছি যে শ্রেণীটির এইটা 0 হচ্ছে নিম্ন সীমা, আর এটা হচ্ছে ঊর্ধ্ব সীমা। এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে ঊর্ধ্ব সীমা। তাহলে প্রত্যেকটি শ্রেণীর এটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা, এটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা। এখন এই অঙ্কটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি বন্ধু, প্রথমটার ঊর্ধ্ব শ্রেণী সীমানার সঙ্গে দ্বিতীয়টার নিম্ন শ্রেণী সীমানা মিলে যাচ্ছে। ঠিক একই রকমভাবে তারপরেরটার ক্ষেত্রেও মিলে যাচ্ছে, অর্থাৎ 50 দিয়ে শেষ হয়েছে আবার 50 দিয়ে শুরু, 100 দিয়ে শেষ হয়েছে আবার 100 দিয়েই শুরু হয়েছে, 150 দিয়ে শেষ হয়েছে 150 দিয়ে শুরু। এই ধরনের যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে করব? এই ক্ষেত্রে আমরা কি করব? নিচের দিক বরাবর অর্থাৎ অনুভূমিক লাইন বরাবর আমরা লিখে নেব কি দেওয়া আছে না, দৈনিক লাভ। এটা হচ্ছে দৈনিক লাভ, যেমনটি দেওয়া আছে দৈনিক লাভ, সেটা কিসে দেওয়া আছে বন্ধু? টাকাতে। সেটা আমরা লিখে নিলাম এই বরাবর, সেটা আমরা লিখে নিলাম। আর এই দিক বরাবর এটা হচ্ছে দোকানের সংখ্যা, এই দিক বরাবর হচ্ছে দোকানের সংখ্যা। ঠিক আছে, কেউ যদি এইভাবে ঘুরিয়ে লেখে তাহলেও হবে, তাহলে এই বরাবর হচ্ছে দোকানের সংখ্যা। বেশ, এখন দেখো বন্ধু, এটা কোথা থেকে শুরু হয়েছে? 0 থেকে শুরু হয়েছে। বেশ, 0 থেকে এখানে 1, 2, 3, 4, 5, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা এখানে হচ্ছে 15, এটা 20, এটা 25, এটা 30, 35, এটা হচ্ছে 40, এভাবে আমি মার্ক করে নিলাম। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি বন্ধু এখানে 0 থেকে 50, তাহলে এই ঘরটাকে আমি যদি বলি 50, তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি 100। এখন তাহলে আমি প্রত্যেকটা 5 ঘরকে 1, 2, 3, 4, 5 প্রত্যেকটা 5 ঘরকে 50 করে, অর্থাৎ এই যে এগুলো এক একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে আমি কত করে নিচ্ছি? 10 করে। যে 10, 20, 30, 40, 50, অর্থাৎ এই 5 ঘরকে আমি 50 নিলাম, পরের 5 ঘর তাহলে 50 থেকে 100 হবে, তারপরেরটা হচ্ছে 150, তাহলে এখানটা হলো 150, তারপরেরটা কত হবে বন্ধু? 200, তারপরেরটা হলো 200, তারপরেরটা হবে 250, তারপরেরটা হবে 300, তারপরেরটা হবে 350, তারপরেরটা হবে 400। যদিও 400 অবধি আমার কাজে লাগবে না, তবুও আমি লিখে রাখলাম। বেশ,
এখন বন্ধু এই বরাবর দেখতে পাচ্ছি সর্বোচ্চ কত আছে, সর্বোচ্চ হচ্ছে 15, তাহলে এই দিক বরাবর এক ঘরকে আমি 1 করেই নেবো। তাহলে এখানটা হচ্ছে 5, এখানটা হচ্ছে 10, এখানে হচ্ছে 15, তোমরা গুণে দেখে নিতে পারো বন্ধু। এই যে 1 2 3 4 5, তারপর এটা 10, মোটা ডিপ লাইন যেগুলো আছে সেগুলো হচ্ছে 10 করে। বেশ, তাহলে এটা 15, তারপর এই জায়গাটায় হবে কত বন্ধু, 20। বেশ, এখন আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 50 এটা হচ্ছে পরিসংখ্যাটা কত, 8। দোকানের সংখ্যাটা আমি বললাম পরিসংখ্যা, এটা হচ্ছে ওপরটা শ্রেণী, নিচেরটা পরিসংখ্যা, তাহলে 8। তাহলে বন্ধু আমরা কি করব, 8 ঘর উঠবো, এটা 5, তারপর 6 7 8, এই 8 ঘর উঠবো। এই 8 ঘর ওঠার পর আমরা কি করব, এই 8 ঘর বরাবর এই লাইনটাকে আমি ওপরের দিকে টানবো, কত দূর অবধি, এই অবধি। তাহলে এইভাবে 8 ঘরটা আমি টেনে রাখলাম, আর এই নিচের দিকেও আমি 50-এ গিয়ে এটাকে টাচ করিয়ে দেবো, নিচের দিকে 50-এ গিয়ে টাচ করিয়ে দিলাম। বেশ, তাহলে আমরা বুঝতে পারলাম যে 0 থেকে 50 এটা কত না, এটা হচ্ছে 8। এরপরে বন্ধু 50 থেকে 100 এটা হচ্ছে 15, তাহলে 15 মানে হচ্ছে এই যে এটা হচ্ছে 8, এই যে 50 থেকে 100 এইটা হবে কত ঘর অবধি না, 15। তাহলে বন্ধু এই বরাবর আমি 100 বরাবরই যদি উঠে যাই, তাহলে এটা হচ্ছে 10 11 12 13 14 15, তাহলে এইখানটা হচ্ছে। তাহলে এই বরাবর আমি লাইনটাকে টেনে নেব এইটার সঙ্গে সমান করে, মানে 50 থেকে 100 এই লাইনটা বরাবর থাকবে কত, 15। তাহলে এইভাবে টেনে নিলাম, এইটাকে এইভাবে যোগ করে নেব, এটাকে এইভাবে যোগ করে নিলাম, আর এই দিক বরাবর লাইনটাকে আমি নিচের দিকে 100-র সঙ্গে মিশিয়ে দিলাম। বেশ, তাহলে আমরা বুঝতে পারলাম যে 50 থেকে 100 এটা হচ্ছে 15। এরপরে বন্ধু দেখতে পাচ্ছি এখানে কত, 100 থেকে 150 হচ্ছে 10, এই যে 100 থেকে 150 এটা হচ্ছে 10, এই যে এই 150 বরাবর যদি আমি উঠে যাই তাহলে এটা হচ্ছে 10, তাহলে এই বরাবর আমরা টেনে নেব, তাহলে 10-এর লাইনটা টেনে নিচ্ছি, তাহলে 10 এটা 10, এই নিচের দিকে আমি টাচ করিয়ে দিলাম 150 অবধি, তাহলে হলো 10। বেশ বন্ধু এই লাইনটা একটু আবছা হয়ে গেছে, এটা একটু ডিপ করে নেব, তাহলে এটা হলো 10। এরপরে বন্ধু এটা 150 অবধি হয়ে গেল, তাহলে 150 থেকে 200 হচ্ছে 12, তাহলে 150 থেকে 200, তাহলে 200 বরাবর এটা হচ্ছে 10, তারপর হচ্ছে 11 12, তাহলে এই জায়গাটা মানে এই দিক বরাবর আমাকে টেনে নিতে হবে, এই দিক বরাবর আমি টেনে নিলাম। এগুলি কিন্তু অবশ্যই তোমরা পেন্সিলে করবে, ঠিক আছে। এবার এটাকে টাচ করিয়ে দিচ্ছি 12-তে, এই যে 12, আর নিচের লাইন বরাবর আমরা টেনে নিচ্ছি। বেশ, এরপরেতে 200 থেকে 250, 200 থেকে 250 এটা হচ্ছে 5, তাহলে এই যে 250 বরাবর 5 ঘর উঠে যাচ্ছি, 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে 5, তাহলে একদম এই 200-র এই গায়ে ঠেকিয়ে দিলাম, এই যে এরকম, আর এই নিচের দিকে টেনে দিলাম, নিচের দিকে টেনে দিলাম। বেশ, এরপর করব কি বন্ধু, এটা আমাদের আয়তলেখ যে অঙ্কন করতে বলেছিল সেটা অঙ্কন হয়ে গেল। এরপরে করার পর আমরা এইভাবে সেট করে দেব, এভাবে আমরা সেট করে দেব। বেশ, এটা করে দিলাম, একই রকমভাবে পরেরটাতে করে নেব, এইভাবে আমরা সেট করে দেব। এরপরেতে সেট করে নেওয়ার পরেতে বন্ধু আমাদেরকে খাতায় একটা জিনিস লিখে নিতে হবে। কি লিখে নিতে হবে চলো দেখে নিই, এটাকে সেট করে নিই, এই যে সেট করে নিলাম। বেশ, সেট করা হয়ে গেল। এখানে আমাদের কি হয়ে গেল না, আয়তলেখ অঙ্কন করাটা হয়ে গেল। এরপরে আমাদের একটু খাতায় কাজ আছে, কি আছে না, এই যে আমরা ধরেছিলাম যে এক্স অক্ষ বরাবর প্রতিটা 5 ঘর সমান হচ্ছে 50 একক, আর ওয়াই অক্ষ বরাবর প্রতিটা 1 ঘর সমান হচ্ছে ধরেছি 1 একক করে। এই যে এইটা এক করে ধরেছি, এটা 5 ঘরকে 50, মানে এক একটা ঘরকে 10 করে। বেশ, তাহলে বন্ধু আমরা খাতায় লিখে নেব যে ছক কাগজে আমরা যে আয়তলেখটি অঙ্কন করেছি, লেখটি অঙ্কন করেছি এখানে তো আমরা লিখব না, এখানে আমি লিখব পরীক্ষার সময়। ছক কাগজে আমি যে আয়তলেখটি অঙ্কন করেছি তার এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের পাঁচটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে, 5টি বাহুর দৈর্ঘ্য কত নিয়েছিলাম বন্ধু না, 50 টাকা করে নিয়েছিলাম। এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর
বাহুর দৈর্ঘ্য সমান, একটি বাহুর দৈর্ঘ্য সমান নিয়েছিলাম কি একটি দোকানের সংখ্যা, একটি দোকানের সংখ্যা। এটা বন্ধু আমাদেরকে কিন্তু খাতায় লিখে দিতে হবে। এই যে আমরা যখন দেখছি এই যে এক্স অক্ষ বরাবর 5টা ঘর সমান নিয়েছিলাম 50 টাকা, প্রত্যেক 5 ঘর সমান 50 টাকা করে নিয়েছিলাম। আর ওয়াই অক্ষ বরাবর প্রত্যেক এক ঘরকে একটি দোকানের সংখ্যা হিসেবে ধরেছি, এই যে প্রত্যেক এক ঘরকে 1 করে ধরেছি, আর এইদিকে প্রত্যেক 5 ঘরকে 50 করে ধরেছি। তাহলে সেটাই আমরা কি এখানে খাতায় লিখে নিয়েছি। বেশ, এই গেল 1-এর দাগের অঙ্কটি। বন্ধু এবার আমরা দেখে নেব 2-এর দাগের আয়তলিখটি কীভাবে অঙ্কন করতে হবে। বন্ধু 2-এর দাগের প্রশ্নটি বলছে মিতা তাদের স্কুলের 75 জন বন্ধুদের উচ্চতা মেপে নিচের ছকে লিখল। 75 জনটা কীভাবে, এই যে আগে যেমন ছিল বন্ধু, আগের প্রশ্নটাতে ছিল আমরা দেখতে পেয়েছি কত, বকুলতলা গ্রামের 50টি দোকানের, তাহলে আমরা যদি দোকানের সংখ্যাটাকে যোগ করি তাহলে কত হবে 50। ঠিক একই রকমভাবে এই যে 2-এর অঙ্কটায় যেটাতে কিনা কি বলছে মিতা তাদের স্কুলে 75 জন বন্ধুদের উচ্চতা মেপে নিচে ছকে লিখেছে। এখন এই যে বন্ধুদের সংখ্যা এটাকে আমরা যদি যোগ করি কত পাবো বন্ধু 75। এই যে দেখি 12 আর 18, 12 আর 18 হচ্ছে 30, 30 আর হচ্ছে 26, 56, 56 আর 14 হচ্ছে 70, আর 5-এ 75। তো এখানে বলছে উচ্চতা অর্থাৎ এইটা হচ্ছে শ্রেণী, এইটা হচ্ছে পরিসংখ্যা। বেশ, তাহলে উচ্চতা বলছে 136 থেকে 142, এমন উচ্চতার বন্ধুদের সংখ্যা কত 12। একই রকমভাবে বলছে যে উচ্চতা হচ্ছে 142 থেকে 148 সেমি, এমন উচ্চতার বন্ধুদের সংখ্যা হচ্ছে 18, এইভাবে দেওয়া আছে। তো বন্ধু এখানেও দেখো যে প্রথম শ্রেণীটার ঊর্ধ্ব শ্রেণী সীমানার সঙ্গে দ্বিতীয় শ্রেণীটার নিম্ন শ্রেণী সীমানা মিলে গেছে প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে। 154 দিয়ে শেষ, 154 দিয়ে শুরু, 160 দিয়ে শেষ, 160 দিয়ে শুরু। এটা কেন বলছি, এটা যদি না মেলে তাহলে কিন্তু অন্য রকমভাবে করতে হয়, অর্থাৎ শ্রেণীর সীমানা বার করতে হয়, সেটি আমরা পরে দেখব। যেহেতু এটা মিলে গেছে তাহলে সেক্ষেত্রে ঠিক আগের মতন করেই করব। কিন্তু এখানে বন্ধু দেখো আগের অঙ্কটির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম 0 থেকে শুরু হয়েছে, কিন্তু এক্ষেত্রে শুরু হয়েছে কত 136 থেকে, তাহলে একটু অন্য রকমের হবে। তো চলো বন্ধু দেখে নিই কীভাবে করতে হবে। তো বন্ধু 2-এর দাগের অঙ্কটি করার ক্ষেত্রেও ঠিক আগের মতনই একটু ধার বরাবর এই ডিপ লাইন দেখে আমরা কি করব, একটা উল্লম্ব রেখা টানবো আর একটা অনুভূমিক রেখা টানবো, অর্থাৎ একটা ওয়াই অক্ষ টেনে নিচ্ছি প্রথমে, এরপরে আমরা টেনে নিচ্ছি এক্স অক্ষ। যেটা খুশি আমরা আগে টানতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হলো এক্স অক্ষ, এখানে হলো কেন্দ্রবিন্দু অরিজিন, আর উপরের দিকটা হলো ওয়াই অক্ষ। বেশ, এরপরেতে আমাদের করণীয় একটা জায়গাতেই আমি ওই যে আগের এই অঙ্কটার ক্ষেত্রে আগেই বললাম যে অঙ্কটি কিন্তু শুরু হয়েছে কোথা থেকে বন্ধু না 136 থেকে, তার মানে আগেরটার মতন কোথা থেকে শুরু হয়নি, 0 থেকে শুরু হয়নি। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, শুরুতেই একটি এরকমভাবে ভগ্ন রেখা দিতে হবে। এভাবে একটি ভগ্ন রেখা কিন্তু আমাদেরকে টানতে হবে, এই রেখাটিকে বলা হয় ভগ্ন রেখা। এটা কখন হয়, যখন 0 থেকে শুরু হয় না, অর্থাৎ শ্রেণীটা 0 থেকে শুরু না হলেই কিন্তু এই ভগ্ন রেখাটা আমাকে দিতে হবে। বেশ, এটাকে ইংরেজিতে অনেক সময় বলা হয় ব্রেকিং লাইন। বেশ, এরপরে আমরা কি করছি না, এটা 5 ঘর যদি ছেড়ে দিই বন্ধু, তাহলে এখানটা হচ্ছে 5, তারপরে এই যে 6, 7, 8, 9, 10, তুমি এখান থেকেও শুরু করতে পারো। তো এই জায়গাটা হচ্ছে 5 হচ্ছে, তাহলে এখানটা হচ্ছে 10, এইভাবে 5 প্রত্যেকটা 5 ঘর অন্তর আমি একটি করে, সরি এটা নয়, এইখানটায় একটা করে লাইন টেনে নিচ্ছি। তাহলে প্রত্যেক 5 ঘর অন্তর আমি একটি করে লাইন টেনে নিলাম। বেশ, তাহলে বন্ধু এই যে 2-এর অঙ্কটিতে আমি নিচের দিক বরাবর অর্থাৎ অনুভূমিক বরাবর লিখব উচ্চতা যেটা দেওয়া আছে কিসে, সেমিতে। আচ্ছা, তাহলে এই বরাবর এরকম দিয়ে দিলাম। আর উপর দিকে হচ্ছে বন্ধুদের সংখ্যাটা হচ্ছে এরকমভাবে উপরের দিকে অ্যারো দিয়ে দিতে হবে। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর আমরা দেখতে পাচ্ছি যে হায়েস্ট কত আছে 26, তাহলে 26 অবধি যেতে হবে। তাহলে বন্ধু এইটা হচ্ছে 5, এটা 10, তাহলে এখানে লিখে দিলাম 5, এটা হচ্ছে 10, 11, 12, 13, 14, 15, তাহলে এটা হচ্ছে 15। তারপরে বন্ধু ওপরের দিকে এই ডিপ লাইনের এই জায়গাটা হচ্ছে 20, তারপরে 21, 22, 23, 24, 25, 26, তাহলে এই অবধি আরও আমাকে বাড়াতে হতো, যাই হোক 26 অবধি আছে, তো এখানে ধরে যাবে যেহেতু আমি এখানে লিখে দিলাম 26। বেশ, এখন বন্ধু এই নিচের দিকে অর্থাৎ এবার আমাকে শ্রেণীটাকে স্থাপন করতে হবে, তাহলে আমি এখানেও দিতে পারি কত 136, আর এখানেও দিতে পারি 136। তাহলে এখানে যদি 136 দিয়ে আমাকে দেখে নিতে হবে প্রত্যেকটা ধরবে কিনা, তাই এখানেই আমরা 136 দিয়ে দিচ্ছি। তাহলে এখানটা লিখলাম 136, তারপরে এই জায়গাটা পরের 5 ঘরকে লিখলাম 142, তারপরেরটাকে লিখছি 148, ঠিক তারপরেরটাকে লিখছি 154, তারপরেরটাকে এইটা 5 ঘর, এই যে 1, 2, 3, 4, 5, এটা নয়, তাহলে 154, এই জায়গাটা 154 পরে হবে 160, 160-এর পরে হবে 166,
তাহলে বন্ধু এখানে দেখো এইখান থেকে এই অবধি অর্থাৎ 136 থেকে 142 এটা হচ্ছে 6 ঘর, 136 থেকে 142 এটা ক ঘর, 6 ঘর। এই যে 37, 136 বা 137, 138, 139, 140, 141, 142, তার মানে 6 ঘর। তাহলে বন্ধু 6 ঘরকে আমি কত নিয়েছি, 5 করে, 5 এখানে 5টা ঘরকে আমি 6 লিখেছি, 6 সেমি। এখানে পরের 5টা ঘরকে আমি নিয়েছি 6 সেমি, তারপরের 5টা ঘরকে 6 সেমি, এভাবে আমরা নিয়েছি। এটা আমরা খাতায় লিখবো যেমন লিখছিলাম অঙ্কটি করার পর। বেশ, এখন আমরা এবারে যদি স্থাপন করি তাহলে দেখতে পাচ্ছি 136 থেকে 142 এটা হচ্ছে 12। তাহলে বন্ধু এই যে 136 থেকে 142 এটা কত বন্ধু, 12। তাহলে এখানটা 10, এরপরে 11, 12, তাহলে এই জায়গাটা, তাহলে এই জায়গা অবধি উপরে আমি একটা প্রথমে লাইন টেনে নিচ্ছি। তাহলে উপরে আমরা প্রথমে একটি লাইন টেনে নিচ্ছি এবং এটা আমাকে দেখে নিতে হবে কত দূর অবধি আসবে, এই অবধি। তাহলে এইভাবে আমি একটা প্রথমে ওপরের দিকে লাইন টেনে নিলাম। এরপরে 136 বরাবর নিচের দিকে টেনে নেব, আর 142 বরাবরও কী করব, নিচের দিকে টেনে নেব। বেশ, তাহলে প্রথমটা হয়ে গেল। এরপরেতে বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে 142 থেকে 148 হচ্ছে 18। তাহলে 148 বরাবর এটা হচ্ছে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে এই বরাবর আমাকে আসতে হবে, এই যে এই লাইনটা বরাবর, মানে এখানে। তাহলে এখান থেকে এই অবধি লাইনটা আমাকে টানতে হবে। বেশ, তাহলে এই অবধি লাইনটা আমি টেনে নিচ্ছি, এই যে এইভাবে। এবার নিচের দিকে দুটো যোগ করে নিচ্ছি, 142-এ যোগ করবো একবার, আর এদিকে 148-এ, 148-এও এইভাবে আমরা যোগ করে নিলাম। বেশ, এরপরে বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে কত আছে না, 148 থেকে 156, এটা হচ্ছে হায়েস্টটা 26। তাহলে 26 বরাবর চলে যাব আমরা। তাহলে এই যে 148 থেকে 148 থেকে 154 এটা হচ্ছে 26। তাহলে 154 বরাবর 10, 20, 21, 22, 23, 24, 25, 26 একদম এই অবধি চলে যাবে। তাহলে এখান থেকে এই যে এই লাইনটা, মানে এই অবধি এখানে টেনে নিচ্ছি আমরা। তাহলে এখানে এইভাবে আমরা টেনে নিলাম। তাহলে উপরের লাইনটাকে প্রথমে আমরা টেনে নিলাম, তারপরে নিচের দুটোকে যোগ করে দেব। এইভাবে নিচের দিকে যোগ করে দিলাম, আর এই লাইনটাকেও আমরা নিচের দিকে একদম 154 অবধি যোগ করে দিলাম। বেশ, এরপরে বন্ধু কত আছে দেখে নিই। এরপরে বলছে 54 থেকে 160, এটা হচ্ছে 14। তাহলে 160 বরাবর আমরা 14 ঘর অবধি উপরে গুনবো। তাহলে এইটা হচ্ছে 10, 11, 12, 13, 14, তাহলে এই অবধি। তাহলে এই অবধি মানে এই যে এইখানটা। তাহলে উপরের দিকে লাইনটাকে এভাবে আমি যোগ করে নিলাম, আর নিচের দিকে লাইনটা টেনে নিচ্ছি। এক পাশের লাইনটা তো টানাই আছে, এইদিকে লাইনটা টানাই আছে, এটা আর নতুন করে টানতে হবে না। বেশ, এরপরে বন্ধু 160 থেকে 166, 160 থেকে 166 এটা হচ্ছে 6। তাহলে 160 থেকে 166, 1, 2, 3, 4, 5, 6, তাহলে এই অবধি, এই যে। তাহলে এই লাইনটা, উপরের লাইনটা আমি টেনে নিচ্ছি, প্রথমে যোগ করে নিচ্ছি ওপরটা, আর নিচের দিকটা টেনে নিলাম। বেশ, এরপরে কী করতে হবে বলেছিলাম বন্ধু, না আমাদেরকে সেট করে দিতে হবে এইভাবে। তাহলে এইভাবে আমরা পেন দিয়ে সেট করে দেব। এভাবে আমরা পেন দিয়ে কী করব বন্ধু, সেট করে দেবো। পেন নয়, আমরা অবশ্যই করে, আমি আবারও বলছি যে যাতে তোমাদের এখানে দেখতে সুবিধা হয় সেই জন্য আমরা এখানে পেন ব্যবহার করছি, কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই করে কী ব্যবহার করবে, পেন্সিল। তাহলে এটা হয়ে গেল। এবার এখানে এটা লিখে নিলে ভালো হয় যে আয়ত লেখো, আয়ত লেখো। এটি কিন্তু আগেরটাতে লেখা হয়নি, তো এটা লিখে নিলে ভালো হয় যে এটা কী অঙ্কন করলাম আমরা, এটা আয়ত লেখো। বেশ, আর এবার আমরা খাতায় লিখব কি, চলো বন্ধু দেখে নিই। তার আগে বলে রাখি বন্ধু, এখানে নতুন জিনিস যেটা দেখতে পেলাম, যেহেতু 136 থেকে শুরু হয়েছে, অর্থাৎ 0 থেকে শুরু না হলেই এখানে সামনে একটা কি থাকবে, ভগ্ন রেখা থাকবে। বেশ, তাহলে বন্ধু ঠিক আগের মতন লিখতে হবে যে ছক কাগজে যে আয়ত লেখটি অঙ্কন করেছি তার x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 6 সেমি। ঠিক আছে, আর y অক্ষ বরাবর একই লাইনে লিখতে পারলে খুব ভালো হয়। y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে, এখানে বন্ধুদের সংখ্যা, তাহলে একটি বন্ধুর সংখ্যা, এভাবে আমাকে খাতায় লিখে নিলেই কিন্তু
পুরো নাম্বারটি পাওয়া যাবে। বেশ, এটা গেল 2-এর প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 3-এর প্রশ্নটি। বন্ধু এখানে 3-এর অঙ্কটি বলছে, আমাদের পাড়ায় 10 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত বাসিন্দাদের মধ্যে হিন্দিভাষী লোকের সংখ্যা সংগ্রহ করে নিচের ছক লিখলাম। এখানে দেওয়া আছে বয়স, সেটা হচ্ছে বছরে, অর্থাৎ 10 থেকে 15 বছর এমন বয়সী লোকের হিন্দিভাষী লোকের সংখ্যা কত? 8, মানে 10 থেকে 15 বছর বয়সে হিন্দিভাষী লোকের সংখ্যা পাওয়া গেছে কত? 8 জন। 16 থেকে 21 বছর বয়সে হিন্দিভাষী লোকের সংখ্যা কত? 14। আর যাদের বয়স 22 থেকে 27 এমন হিন্দিভাষী লোকের সংখ্যা কজন আছে? 10 জন। এইভাবে দেওয়া আছে। এখন বন্ধু এখানে মেন যেটা আমাকে লক্ষ্য করতে হবে, প্রথমত এটা 0 থেকে শুরু হয়নি, মানে প্রথমেই একটি ভগ্নরেখা হবে। দ্বিতীয়ত এখানে নতুন যেটি বিষয় সেটা হলো, এই যে শ্রেণীটা আছে, এই শ্রেণীটার ঊর্ধ্ব শ্রেণী সীমানার সঙ্গে পরের শ্রেণীটার নিম্ন শ্রেণী সীমানা কিন্তু কোনো মিল নাই। এটা 15 দিয়ে শেষ, পরেরটা 16 দিয়ে শুরু। ঠিক একই রকমভাবে 21 দিয়ে শেষ, 22 দিয়ে শুরু, 27 দিয়ে শেষ, 28 দিয়ে শুরু। তো এই ধরনের অঙ্কগুলি, অর্থাৎ এই ধরনের অঙ্ক দেওয়া থাকলে সেক্ষেত্রে আয়তলেখ আমরা কিভাবে অঙ্কন করব সেটি আমাকে জানতে হবে। তো চলো বন্ধু দেখে নিই। তো বন্ধু এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে প্রথমেই আমাকে এইভাবে খাতায় লিখে নিতে হবে যে শ্রেণী। বেশ, শ্রেণীটা কিসে দেওয়া আছে বন্ধু? শ্রেণীটা দেওয়া আছে বয়সে, বয়স ব্র্যাকেটে হচ্ছে বছর। বেশ, তাহলে এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা সেটা কিভাবে করতে হবে সেটা আমরা দেখব। তাহলে শ্রেণী সীমানা, তারপরে আছে পরিসংখ্যা। পরিসংখ্যা, পরিসংখ্যাটা কী দেওয়া আছে বন্ধু এক্ষেত্রে? না, পরিসংখ্যাটা বলছে হিন্দিভাষী লোকের সংখ্যা। তাহলে সেটা লিখে নেব, হিন্দিভাষী লোকের সংখ্যা। হিন্দিভাষী লোকের সংখ্যা। বেশ, এখন প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে এভাবে একটা লাইন টেনে নিলাম। প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে যেটা দেওয়া আছে বন্ধু, যে শ্রেণীটা, প্রথম শ্রেণীটা দেওয়া আছে 10 থেকে 15, তারপরে 10 থেকে 15 এমন হিন্দিভাষী লোকের সংখ্যা 8 জন। তারপরে বন্ধু 16 থেকে 21 এমন হিন্দিভাষী লোকের সংখ্যা কতজন? না 14 জন। তারপরে 22 থেকে 27 এমন হিন্দিভাষী লোকের সংখ্যা 10 জন, এটা দেওয়াই আছে। তারপরে 28 থেকে 33 এটা বলছে কত বন্ধু? 20। তারপরে হচ্ছে 34 থেকে 39 এটা হচ্ছে 6। তারপরে 40 থেকে 45, শেষটা হচ্ছে 40 থেকে 45, এটা দেওয়া আছে কত? 12। বেশ বন্ধু, এক্ষেত্রে আমাকে করতে হবে শ্রেণী সীমানা। কিভাবে করব? খুব সহজ একটি বিষয়, লাইনগুলো টেনে নিচ্ছি যাতে একটার সঙ্গে অপরটা মিশে না যায়। বেশ, এখন দেখো বন্ধু, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 15 দিয়ে শেষ হয়েছে, পরেরটা 16 দিয়ে শুরু হয়েছে, 21 দিয়ে শেষ হয়েছে, পরেরটা 22 দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ প্রত্যেকটাতে কত করে গ্যাপ আছে? 1 করে, অর্থাৎ 16 থেকে 15 বাদ দিলে 1, 22 থেকে 21 বাদ দিলে 1, 28 থেকে 27 বাদ দিলে 1 করে গ্যাপ আছে। তাহলে এক্ষেত্রে আমাদের মেন যেটা করণীয়, যাই এদের মধ্যে গ্যাপ থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি কত পাবো? 0.5। যদি 2 করে গ্যাপ থাকতো, অর্থাৎ 17 দিয়ে শুরু হতো, 15, 17, তারপরে 21, 23, এইভাবে আমি বলছি যে 2 করে যদি গ্যাপ থাকতো তাহলে 2/2 মানে এটা 1 হয়ে যেত। বেশ, এটা গেল প্রথমটা। এরপরে আমাদের করণীয় হচ্ছে এই যে নিম্ন শ্রেণী সীমা, এটা থেকে 0.5 বাদ যাবে, আর ঊর্ধ্ব শ্রেণী সীমাতে 0.5 যোগ হবে। তাহলে প্রথমটাই হবে 10-এর আগে হচ্ছে 9, তাহলে 9.5 থেকে এটা হবে 15.5। বেশ, এটাতে তাহলে 16-র আগের সংখ্যাটা হচ্ছে 15, তাহলে 15.5 থেকে হবে 21.5। ঠিক একই রকমভাবে এটাতে হবে 22-এর আগে হচ্ছে 21, তাহলে 21.5 থেকে হবে 27.5। তারপরেরটাই হবে 27.5 থেকে 33.5। বেশ, তারপরেরটাই হবে 34, মানে তার আগের সংখ্যা হচ্ছে 33, তাহলে 33.5 থেকে 39.5। তারপরেরটা হবে 39.5 থেকে 45.5। তো বন্ধু দেখো এখানে এবার এই যেটা দিয়ে শেষ হয়েছে সেটা দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে ঠিক আগের মতন এসে গেল। অর্থাৎ আমাদেরকে এই একটা, অর্থাৎ এই যে 10-এর আগের সংখ্যাটা কত? 9, তাহলে 9.5 হবে প্রথমটা, আর যেটা আছে তার সঙ্গে 0.5 যোগ, অর্থাৎ প্রথমটা থেকে 0.5 বিয়োগ, পরেরটার সঙ্গে 0.5 যোগ, এভাবে করেছি। তাহলে একটা করে নিলেই এইটা যেটা আছে সেটাই এখানে বসবে, এটা যেটা আছে সেটাই এখানে বসবে, এইভাবে। অর্থাৎ 16 আছে, তাহলে 16-র আগের সংখ্যাটা হচ্ছে 15, তাহলে 15.5, আর এটা হচ্ছে 21.5। বেশ, তাহলে
এইভাবে আমাদেরকে শ্রেণী সীমানাটা প্রথমে করে নিতে হবে। তাহলে শ্রেণী সীমানা যেই করে নিলাম তাহলে শ্রেণীটা কিন্তু আর দেখার প্রয়োজন নেই। এবার শ্রেণী সীমানা আর পরিসংখ্যা এই দুটোকে নিয়ে আমাদের কাজ হবে। বেশ, আবারও আরেকবার বলে দিচ্ছি বন্ধু, তাহলে এখানের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কত করে ডিফারেন্স আছে। অর্থাৎ এই দুটোকে যদি বিয়োগ করি, আমরা 16 থেকে যদি 15, যে কোনো একটাকে করলেই হবে। 16 থেকে 15 বিয়োগ দিলে 1 হয়, তাহলে যাই ডিফারেন্স হবে সেটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5 হচ্ছে। তাহলে প্রথমটা থেকে 0.5 বাদ, পরেরটার সঙ্গে 0.5 যদি যোগ করি, প্রথমটা থেকে 0.5 বিয়োগ, পরেরটার সঙ্গে 0.5 যোগ করলেই এটা এই যে কন্টিনিউয়েশনটা এটা আমরা পেয়ে যাব। বেশ, এবার আমরা যাব গ্রাফের দিকে। তো বন্ধু, গ্রাফের প্রথমেই আমরা কি করব, একটি অনুভূমিক রেখা আর একটা উল্লম্ব রেখা টেনে নেব। ঠিক আগের মতন করি, এই যে এটা এক্স অক্ষ টেনে নিচ্ছি, অর্থাৎ অনুভূমিক রেখা, আর এটা হচ্ছে উল্লম্ব রেখা ওয়াই অক্ষ। এই দুটোকে আমরা প্রথমে কি করলাম, টেনে নিলাম। তাহলে উপরে ওয়াই দিয়ে দিলাম, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, আর এই দিকটা হচ্ছে এক্স। বেশ, তাহলে এই দিকটা হবে শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা। বেশ, এই দিক বরাবর হচ্ছে শ্রেণী সীমানা, আর এই দিক বরাবর হচ্ছে পরিসংখ্যা, অর্থাৎ হিন্দিভাষী লোকের সংখ্যা। তাহলে এই দিকে লিখে দেব হিন্দিভাষী লোকের সংখ্যা। এই কথাটাকে তোমরা এইভাবেও লিখতে পারো, অসুবিধার কিছু নেই। বেশ, তাহলে এখানে দেখতে পাচ্ছি বন্ধু, ওপর দিকটা আগে টেনে নিই। এখানটা হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে 5, ডিপ লাইনটা হচ্ছে 10, তারপরে 11 12 13 14 15, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20। আমাকে এখানে দেখতে হবে হায়েস্ট কত আছে। এখানে দেখছি বন্ধু হায়েস্ট হচ্ছে 20, তাহলে 20 অবধি টানলেই হবে। বেশ, আর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছি বন্ধু কত থেকে স্টার্ট হয়েছে, 9.5 থেকে। এইটা আর দেখবো না। এবার 9.5 থেকে স্টার্ট হয়েছে মানে 0 থেকে স্টার্ট হয়নি, তার মানে আমার একটা প্রথমেই কী হবে, ভগ্নরেখা হবে। বেশ, তাহলে প্রথমে একটি ভগ্নরেখা আমরা টেনে নিচ্ছি। এভাবে একটা ভগ্নরেখা আমি দিয়ে দিলাম। বেশ, এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে 5, কারণ 6 7 8 9 10, তাহলে এই জায়গাটা হচ্ছে 5, 6 7 8 9 10, তারপর হচ্ছে 11 12 13 14, মানে 5 করে করে দাগ দিয়ে দিচ্ছি আমি, ঠিক আগের মতনই 5 করে করে এরকম একটা করে দাগ আমি টেনে রেখে দিলাম। বেশ, তাহলে প্রথমটা কত হবে বন্ধু, এটা হবে 9.5। তাহলে প্রথমটা দেখে নিই আর একবার। এই যে প্রথমটা হবে 9.5 থেকে 15.5, তারপর একটা হবে 15.5 থেকে 21.5। এভাবে কত দূর অবধি যাবে বন্ধু, এভাবে 45.5 অবধি যাবে। বেশ, তাহলে 9.5 থেকে 15.5, তারপরে 15.5 থেকে 21.5, তাহলে 21.5-এর পর হবে 27.5, তারপরে হবে কত বন্ধু, 27.5-এর পর হবে 33.5, 33.5-এর পরে হবে 39.5, তারপরে হবে 45.5। এভাবে লিখে নিলাম আমরা। এরপরেতে আমাদের দেখতে হবে যে 9.5 থেকে 15.5, 9.5 থেকে 15.5, এখানে পরিসংখ্যাটা কত না 8, তাহলে 8 ঘর আমরা গুনে নেব। 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 10 থেকে 2 ঘর নিচে। তাহলে এখানে আর এখানে, তাহলে ওপরের দিকে লাইনটা প্রথমে আমরা টেনে নেব, ওপরের দিকে এই লাইনটা টেনে নিলাম। এবার নিচে দুটো লাইন আমরা যোগ করে নেব, এভাবে যোগ করে নিলাম, আর এটাকে নিচের দিকে এভাবে যোগ করে নিলাম। বেশ, প্রথমটা হয়ে গেল। পরেরটা কত আছে বন্ধু, পরেরটাতে দেখতে পাচ্ছি যে 15.5 থেকে 21.5 হচ্ছে 14। বেশ, তাহলে 21.5 বরাবর এটা হচ্ছে 10 11 12 13 14, তাহলে এখানে একটা বিন্দু দিয়ে দিলাম, এইভাবে এখানে একটা বিন্দু দিয়ে দিলাম। তাহলে ওই দুটো বিন্দুকে আমি প্রথমে যোগ করে নিচ্ছি, এই যে এবার নিচের দিকে যোগ করে নিলাম, এইভাবে যোগ করলাম, আর নিচের দিকে একদম নিচে অবধি যোগ করে নিলাম 21.5। এরপরে 21.5 থেকে 27.5 আছে 10, তাহলে এই যে এই ঘরটা 10, এখানে একটা বিন্দু হবে, এখানে একটা বিন্দু হবে, তাহলে এই দুটিকে আবার যোগ করে নিচ্ছি। তাহলে এই দুটোকে যোগ করলে এই যে এইভাবে প্রথমে উপরের দিকটা যোগ করলাম, তারপরে একদিকের নিচেটা তো যোগ করাই আছে, আর একদিকটা যোগ করে নিলাম। তারপরে 27.5 থেকে 33.5, এটা হচ্ছে 20, 33.5 এই যে 20, এটা হচ্ছে 20, এই যে 10, এটা হচ্ছে 20, তাহলে এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম। তাহলে ওপরের দুটো লাইনকে আমরা প্রথমে যোগ করে নিচ্ছি, বিন্দু দুটোকে যোগ করে নিচ্ছি। তাহলে এই যে যোগ করে নিলাম স্কেলের সাহায্যে, আর নিচের দিকের দুটোকে এবার যোগ করে নিচ্ছি, এই যে এই অবধি যোগ করলাম, আর এটা একদম নিচে অবধি চলে এলো। এরপরেতে বন্ধু 33.5 থেকে 39.5 হচ্ছে 6, তাহলে 39 বরাবর 1 2 3
4 5 6, তাহলে এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম। এই দুটোকে প্রথমে আমরা উপর দিকটা যোগ করে নিলাম ঠিক আগের মতনই, এই দুটোকে যোগ করলাম আর নিচের দিকটা যোগ করে নিলাম। এক দিকটা তো যোগ করাই আছে, তাহলে এই দিকটা যোগ করলেই হয়ে গেল। বেশ, এরপরে শেষটা দেখতে পাচ্ছি বন্ধু 39.5 থেকে 45.5 হচ্ছে 12। বেশ, তাহলে এই যে 45 বরাবর এই যেখানে হচ্ছে 10, তারপরে 11 12, তাহলে এখানে একটা বিন্দু দিয়ে রাখলাম, এখানে একটা বিন্দু দিয়ে রাখলাম। উপরের দুটি বিন্দুকে প্রথমে আমরা যোগ করে নিচ্ছি, এই যে এইভাবে যোগ করে নিলাম, নিচেরটাকে এইভাবে যোগ করে নিলাম একদিকটা, আরেক দিকটাকেও একদম নিচে অবধি যোগ করে 45.5 টাচ করে গেল। এরপরে আমাদের করণীয় কি বন্ধু, না আমাদেরকে এইভাবে সেট করে দিতে হবে, এই যে এইভাবে আমরা সেট করে দিলাম। এখানে গ্রাফ পেপারে কিন্তু আমরা অবশ্যই আগেই বলেছি কি ব্যবহার করব, পেন্সিল। পেন আমি এখানে ব্যবহার করছি তোমাদের যাতে দেখতে সুবিধা হয় সেই জন্য আমি এখানে পেন ব্যবহার করছি। তোমরা অবশ্যই করে কি ব্যবহার করবে বন্ধু, পেন্সিল ব্যবহার করবে। বেশ, তাহলে এটা হয়ে গেল আয়তলেখটি অঙ্কন। তাহলে নিচে লিখে দেবো আয়তলেখ। এরপরে আমাদেরকে কী লিখতে হবে খাতায়। দেখো বন্ধু, এখানে 5টা মানে বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কত, না 9.5 থেকে 15.5 মানে 10.5, 11.5, 12.5, 13.5, 14.5 আর 15.5 মানে 6। তাহলে এখানে আমরা লিখে নেব বন্ধু যে ঠিক আগের মতনই কী লিখব, না ছক কাগজে যে আয়তলেখটি অঙ্কন করেছি তার এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 6 করে নিয়েছি, তাহলে লিখব 6 একক বা 6 বছর লিখতে পারি, 6 বছর। যদি এককটা না বুঝতে পারি আমি একক লিখে দেবো। বেশ, আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে একজন হিন্দিভাষী লোকের সংখ্যা। ব্যাস, এই অবধি আমরা লিখে দিতে পারলেই পুরো নাম্বার পেয়ে যাব। বেশ, এটা ছিল 3-এর দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 4-এর দাগের প্রশ্নটি। বন্ধু এখানে 4-এর দাগের প্রশ্নটি কিন্তু 3-এর দাগের প্রশ্নের মতো হুবহু একই ধরনের। তো 4-এর দাগের প্রশ্নটি আরেকটি প্রশ্ন আছে যেটি এখানে আয়তলেখ অঙ্কন করতে হবে, সেটি হলো 8-এর দাগের প্রশ্নটি। এই দুটি প্রশ্নের উত্তর অর্থাৎ এই দুটি আয়তলেখ কীভাবে অঙ্কন করতে হবে আমরা নেক্সট ভিডিওতে দেখব, এবং তারপরের ভিডিওতে আমরা দেখে নেব এই যে এখানে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন এগুলি কিভাবে করতে হবে। এখানে এই যে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে এগুলি কিভাবে করতে হবে আমরা তারপরের ভিডিওতে দেখব। তো বলে রাখি বন্ধু, এখানে আয়তলেখ অঙ্কন এবং পরিসংখ্যা বহুভুজ অঙ্কন দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। দুটির মধ্যে একটি প্রশ্ন কিন্তু প্রত্যেকবার পরীক্ষায় থাকে, তোমরা অবশ্যই করে খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে। তো আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট ভিডিওতে, নেক্সট দুটি আয়তলেখ অঙ্কন কীভাবে করতে হবে। তো ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।